নতুন দেশের নতুন মানুষ হবার স্বপ্ন নিয়ে অনেক মানুষ পাড়ি জমিয়েছে বিদেশ, অনেক মানুষ পাড়ি জমিয়েছে কানাডাতেও। কিন্তু সেই স্বপ্নগুলো নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা থাকলেও সম্প্রতি কানাডায় একটি বিল পাশ হয়েছে, C12। C12 নিয়ে চলছে নানা ধরনের জল্পনা কল্পনা, নানা মানুষ নানাভাবে ব্যাখ্যা করছেন। কিন্তু সেই ব্যাখ্যাগুলো আসলে কতটা সঠিক কতটা বেঠিক সেটি আসলে জানা যেমন প্রয়োজন। বিশেষ করে নতুন যারা এসছেন, নিউকামার যারা, তারা কিন্তু ভাবছেন কি হবে তাদের আগামীর ভবিষ্যৎ। এবং বহুদিন আগে যারা এই জায়গাগুলোতে আবেদন করেছেন তারাও ভাবছেন তারা কি আসলে এই আইনের আওতার বাইরে থাকবেন নাকি তারাও এই আইনের মধ্যে পড়বেন। সেটি নিয়েই আমরা কথা বলতে চাই এ দেশের বিশিষ্ট কনসালটেন্ট মাহমুদা নাসরিন, RCIC IRB। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটিতে। আমরা তো C12 নিয়ে নানা ধরনের কথা শুনছি, বিশেষ করে যারা নতুন এসছেন তারা আসলে এটি নিয়ে বেশ একটা শঙ্কার মধ্যে আছে। আসলে কি আছে সেই C12-এ? আচ্ছা, বিল C12টা আসলে আ অনেক কিছু পজিটিভ দিকও আছে, আবার কিছু নেগেটিভ দিকও আছে। দুইয়ে মিলেই সংমিশ্রণেই আসলে বিল C12টা পাস হয়েছে। কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু খারাপ না। মূল উদ্দেশ্য হলো ক্যানাডিয়ান ইমিগ্রেশন সার্ভিসেস এবং US এর ইমিগ্রেশন সার্ভিসেস মিলেই কিন্তু এই পরিকল্পনাটা করা হয়েছে এবং কেন করা হয়েছে সেই বিষয়ে আমি আসছি। আনফরচুনেটলি এমন হয়েছে যে আমাদের দুই দেশের মধ্যে সীমান্তে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছিল। যেমন ধরেন, আমাদের কানাডাতে রেফিউজি ক্লেম করেছে, কিন্তু আবার ইউএসএ বর্ডার দিয়ে চলে যেয়ে ইউএসএতে রেফিউজি ক্লেম করছে। আবার ইউএসএতে রেফিউজি ক্লেম করেছে, কিন্তু আবার তারা এখানে এসেও রেফিউজি ক্লেম করছে। আবার আরও কিছু প্রবলেম তৈরি হয়েছে যখন দেখা গেছে যে মাদকদ্রব্য, যেটা নিয়ে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প যেটা নিয়ে বেশি মানে বিতর্ক সৃষ্টি করেছেন। উনি বলছেন যে উনি দায় দিয়েছেন যে আমাদের কানাডা এবং ইউএসএ বর্ডার দিয়ে প্রচুর মাদকদ্রব্য এবং বিভিন্ন হিউম্যান স্মাগলিং এগুলো হচ্ছে, এবং এই বর্ডার সিকিউরিটিটা আমাদের এবং এখান থেকে অনেক ধরনের টেরোরিস্ট বা অনেক ধরনের ক্রিমিনালরা যাতায়াত করতে পারছে, এবং দুই দেশের নিরাপত্তার জন্যেই কিন্তু তারা হুমকি স্বরূপ। এই উদ্দেশ্য নিয়েই আমাদের দুই দেশের বর্ডার সিকিউরিটি মিলে এবং সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন কানাডা সবাই মিলে কিন্তু এই আইনটা পাশ করা হয়েছে। বিল C12 এখন একটা আইনে পরিণত হয়েছে, কিন্তু এর মধ্যে আরও কিছু বিষয় চলে এসছে। যেহেতু মূল উদ্দেশ্য হলো আমাদের দুই দেশের বর্ডারকে সিকিউর করা, এবং সাথে সাথে আরও বিষয় যেগুলো চলে আসছে, রেফিউজি ক্লেম একটা বিষয় চলে এসছে। এটি খুবই ইম্পর্টেন্ট। এবং রিসেন্টলি আমাদের কানাডাতে প্রচুর রেফিউজি ক্লেমেন্ট আমরা পেয়েছি। শুধুমাত্র বাংলাদেশ না, কিন্তু এটা বিভিন্ন দেশ থেকে যেমন প্রচুর ভিজিটর এসছে বিগত 2 বছরে, সেরকম কিন্তু প্রচুর রেফিউজি ক্লেমেন্টের সংখ্যা বেড়ে গেছে। তো এখানে আসলে বিল C12টা পাস করা হয়েছে এই জন্যে দুইটা তারিখ কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। একটা হলো 2020 সালের জুন মাসের 24 তারিখের পরে যারা এখানে ল্যান্ড করেছে, সেটা ভিজিটর ভিসা হতে পারে, স্টুডেন্ট ভিসা হতে পারে, ওয়ার্ক পারমিটে হতে পারে, তাদের উপরে কিন্তু এই আইনটা প্রযোজ্য হবে। আর আরেকটা ডেট হলো 2025 সালের জুন মাসের 3 তারিখের পরে যারা রেফিউজি ক্লেমের জন্য আবেদন করেছে, এদের জন্য বলা হচ্ছে যে যারা এই তারিখের মধ্যে এবং এই ডেটে অ্যাপ্লিকেশন করেছে, এই ডেটের পরে অ্যাপ্লিকেশন করেছে, তারা যদি এখানে 1 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন না করে, ফার্স্ট ল্যান্ডিংয়ের 1 বছরের মধ্যে যদি তারা অ্যাপ্লিকেশন না করে, তাহলে তাদেরকে এখানে আরেকটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে যে তাদের রেফিউজি ক্লেম নেওয়া হবে না। বিষয়টা তা না, রেফিউজি ক্লেম নিতেই হবে। এটি একটি হিউম্যানিটেরিয়ান কনসেপ্ট, তাই না? এবং কানাডা এটার জন্য অত্যন্ত সুবিদিত, সবাই জানে যে কানাডাতে এটা করা যায়। তো এটা তাদেরকে নিতে হবে, কিন্তু প্রসেসিংয়ের ক্ষেত্রে একটা ব্যাপার তারা দাঁড় করাচ্ছে, সেটাও কিন্তু সরাসরি প্রাতে দিচ্ছে না। সেটা হলো যে যারা এই আওতায় পড়বে, অর্থাৎ এখানে ল্যান্ডিংয়ের 1 বছরের মধ্যে অ্যাপ্লিকেশান না করে পরে করেছে এবং 2025 সালের জুন মাসের পরে অ্যাপ্লিকেশান করেছে, এই 2 গ্রুপ কিন্তু এটার মধ্যে পড়বে। কিন্তু যদি তারা রেফিউজি ক্লেম করে, এই ক্রাইটেরিয়াতে যারা পড়ে, তারা যদি তাদের ক্লেমটা কেন প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট, মানে এই যে সংক্ষিপ্তকরণ,
রেফিউজি ক্লেমের যে প্রসেসটা, লম্বা একটা প্রসেস, প্রথমে একটা হিয়ারিং, তারপরে সেখানে না হলে রেগুলার হিয়ারিং, তারপরে আপিল করা, এই প্রসেসগুলো সব বাদ দিয়ে সরাসরি তাদেরকে রিমুভাল কেন করা হবে না এরকম একটা প্রসিডিউরাল ফেয়ারনেস লেটার কিন্তু তারা পাচ্ছে, যে তোমাকে তোমার আবেদনটা তুমি বিল C-12 অনুযায়ী তুমি তোমার আবেদনটা কেন আমরা প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টে পাঠাবো না সেই ব্যাপারে ব্যাখ্যা দাও। তো প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টটা কি? প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টটা হলো পেপার বেসড, মানে রেফিউজি ক্লেম যারা করবে তাদের কোনো হিয়ারিংয়ের ব্যবস্থা নেই, তারা ডকুমেন্ট দিয়ে প্রুফ করবে যে তাদেরকে যদি দেশে ফেরত পাঠানো হয় তাহলে তাদের কি কি সমস্যার সম্মুখীন হবে, তাদের কি কি সমস্যা হবে তাদেরকে যদি এখন দেশে ফেরত পাঠানো হয়। তারা তো রেফিউজি ক্লেম করেছে, তো এই প্রাটা সরাসরি এটাও কিন্তু সরাসরি দিয়ে দিচ্ছে না, যারা এই ক্রাইটেরিয়ায় পড়ছে তাদেরকে যে সরাসরি বলে দিচ্ছে। অনেক স্টুডেন্ট আছে যারা পড়তে এসছে, পড়াশোনা শেষ করতে পারেনি, বা পড়াশোনা শেষ করার পরে ওয়ার্ক পারমিটেও ছিল, PR হয়নি, এরকম অনেকে ওয়ার্ক পারমিটে এসছে 1 বছর আগে, বা অনেকে ভিজিটর ভিসায় 1 বছর আগে একবার এসে চলে গেছে, আবার আসছে, তারাও কিন্তু এর মধ্যে পড়ছে। তো এদেরকে কিন্তু মানে সরাসরি যে রিমুভাল অর্ডার দিয়ে দিচ্ছে তা কিন্তু না, তাদেরকে সময় দিচ্ছে, সুযোগ দিচ্ছে যে তোমাদের এটাকে বলে প্রসিডিউরাল ফেয়ারনেস লেটার, তোমাদেরকে 21 দিন সময় দেওয়া হচ্ছে, এই সময়ের মধ্যে আমাদেরকে এক্সপ্লানেশন দাও, তোমার যদি অন্য কোনো সিকোয়েন্স থাকে বা অন্য কোনো কনসিকুয়েন্স থাকে, তোমার কি যুক্তি আছে যে তোমারটা আমরা প্রাতে পাঠাবো না, এই ব্যাপারে তোমার কি যুক্তি আছে, যুক্তি খণ্ডন করো। আচ্ছা, একটি বিষয় আমার একটু জানা আমার আগ্রহ হচ্ছে, সেটি হচ্ছে যে আমার এই জায়গাটিতে আমার হয়তো ভ্রমণের একটি ভিসা আমি পেয়েছি 10 বছরের। আমি প্রথমবার এসেছি 2020-এ, পরের বার এসেছি 2022-এ, তারপর হয়তো 24-এ আমি এসে ক্লেমটা করেছি। এখন আমার যে হিসাবটি আপনি যেটি বলছেন যে এখানে নামার পর থেকে 1 বছরের মধ্যে আমার আসলে নামার প্রথম তারিখটি কি 2020 থেকে হবে না 2024 হবে? নামার প্রথম তারিখটা হবে 2020-এর জুন মাসের 24 তারিখ থেকে। অর্থাৎ আমি যতবারই আসি আমাকে প্রথমবার যে আমি নামবো সেটি আসলে আমার এন্ট্রি ডেট হিসেবে ধরা হ্যাঁ হবে। হ্যাঁ, এবং সেটি যদি 2020 সালের জুনের 24 তারিখের পরে হয় তাহলেই আপনি এই ক্রাইটেরিয়াতে পড়বেন। এবং আপনি যদি রেফিউজি ক্লেম, আরও আরেকটা ক্রাইটেরিয়া আছে, রেফিউজি ক্লেম যদি আপনি 2025-এর জুন মাসের 3 তারিখের পরে করেন, এই দুইটা জিনিস কিন্তু ম্যাচ আপ করতে হবে। হ্যাঁ, অনেকে আছে, অনেক স্টুডেন্ট আমি পেয়েছি যারা হলো 2020-এর আগে, এই তারিখের আগে এসছে, হ্যাঁ, তারা কিন্তু এর মধ্যে পড়ছে না, তারা যতবার গেল কি আসলো কি করলো, এটা তারা এই ক্রাইটেরিয়াতে পড়ছে না। আবার অনেকে আছে যে 2025-এর জুনের 3 তারিখের আগে অ্যাপ্লিকেশন করে ফেলেছে, তারাও কিন্তু এর মধ্যে পড়ছে না। এক্সক্লুডেড গ্রুপও কিন্তু অনেক। অর্থাৎ C-12 নিয়ে আসলে যত ধরনের অন্ধকার আছে বিষয়টা আসলে সেরকম নয়। আপনার সঙ্গে না। কথা বলে যেমনটা বুঝলাম যে এর আসলে বেশ খানিকটা সুবিধাও আসলে আছে। এবং কিছু কিন্তু gap আছে। কিন্তু কিন্তু যেটি আসলে বিষয় সেটি হলো যে যিনি আসলে আবেদন করেছেন তাকে তার প্রমাণাদিগুলো আসলে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে, এবং সঠিকভাবে যদি উপস্থাপন করা যায় তাহলে আসলে তিনি এই আইনের যে সুবিধা সেই সুবিধাগুলো আসলে ভোগ করতে পারবেন। হ্যাঁ। কিন্তু যেহেতু আসলে আমরা নানাভাবে নানা জায়গা থেকে নানা রকমের কথা শুনি, সেই কারণে আসলে আমরা শঙ্কিত হয়ে পড়ি, এবং সেই শঙ্কার কারণেই আসলে নানা কিছু এই শহরে গুঞ্জন চলছে যে এটি ভালো মন্দ নানা কিছু চলছে। কিন্তু আপনার সঙ্গে কথা বলে আমরা পুরো বিষয়টি পরিষ্কার হয়েছি। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করব যে আসলে এ ধরনের সমস্যায় যদি কেউ পড়ে থাকে, বিশেষ করে যারা এই কনসালটেন্ট আছেন, যারা ইমিগ্রেশন কনসালটেন্ট আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করাটাই আসলে সঠিক সিদ্ধান্ত হবে, যে তিনি আসলে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন, তাই তো? আসলে সব ইমিগ্রেশন কনসালটেন্টরা কিন্তু এই বিষয়ে কাজ করতে পারেন না। আপনারা জানেন কিনা জানি না, RCIC IRB এটা কিন্তু 3 টায়ার লাইসেন্স। যারা রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্ট নর্মাল, যাদের IRB লাইসেন্স নাই, তারা কিন্তু এই ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিতে পারবেন না, এবং অ্যালাউডও না। তাদেরকে সরকার কোনো আইন অ্যালাউ করছে না যে IRB বা রেফিউজি ম্যাটার নিয়ে তারা কাজ করবে। সেজন্য এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা যদি আপনাদের কোনো ঝামেলায় পড়েন, আপনারা যদি কিছু জানতে চান, তাহলে RCIC এবং IRB লাইসেন্স যাদের আছে বা যারা ইমিগ্রেশন লয়ার আছে, কাজ করছে ইমিগ্রেশন ল নিয়ে, তাদের সঙ্গে কথা বলবেন। আমরা শুনছিলাম মাহমুদুর নাসরিনের কথা। মাহমুদুর নাসরিন কিন্তু সর্বশেষ যেটি বলেছেন যে C-12 নিয়ে যদি কেউ কোনো ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে উনি যেটি বলেছেন যে এই কাজগুলো শুধুমাত্র RCIC IRB লাইসেন্স যাদের আছে তারাই শুধু করতে পারবেন। অতএব আপনি যেখানেই যার কাছেই যান না কেন, আপনি মাথায় রাখবেন এই বিষয়টি, RCIC RIB
এই লাইসেন্স দুটো যাদের কাছে আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তারা নিশ্চিতভাবেই আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে এই জায়গায় ইমিগ্রেন্ট হওয়ার জন্য যে চেষ্টাগুলো আছে নিশ্চয়ই তারা করবেন। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, টরন্টো।